হংকং আমাদের সাথে আমাদের থেকে র্যাঙ্কিং অনেক এগিয়ে এবং আগে যখন ছোটবেলায় খেলা দেখতাম বাংলাদেশ 7টা 6টা গোল খেত হংকংয়ের সাথে 6-0 7-0 দেখেছি আমার যতদূর মনে পড়ে। বাংলাদেশকে আমরা এক ধরনের রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করতেও দেখেছি। ম্যাচের প্রেডিকশন দেওয়াটা টাফ, কারণ সেখানকার গ্রাউন্ড থেকে শুরু করে বাস্তবতা কতটুকু আমাদের পক্ষে থাকবে। তবে হংকং আমাদের সাথে আমাদের থেকে র্যাঙ্কিং অনেক এগিয়ে এবং আগে যখন ছোটবেলায় খেলা দেখতাম বাংলাদেশ 7টা 6টা গোল খেত হংকংয়ের সাথে 6-0 7-0 দেখেছি আমার যতদূর মনে পড়ে। তো এই খেলাটায় আমরা ভিন্ন চিত্র দেখেছি। বাংলাদেশকে আমরা এক ধরনের রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করতেও দেখেছি, যখন আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে কিন্তু লাস্ট মোমেন্টে খুবই আনফর্চুনেটলি আমরা এটা বলা যায় না যে আমরা খারাপ খেলে হেরেছি, বাংলাদেশ ভালো খেলেছে এবং আশা করি হংকংয়েও বাংলাদেশ ভালো খেলবে। এই পেসটা ধরে রাখতে পারলে আমরা হয়তো জিততেও পারবো। টি-20 তো আমরা মনে হয় টানা 4টা সিরিজ জিতেছি। তো ওয়ান ডেতে আমাদের আবার এই লাস্ট 2টা ম্যাচ আমি ফলো করেছি যে আমাদের কিছুটা অফ ফর্মেই দল আছে। তবে আমরা ফেডারেশনের বিসিবির সাথে কথা বলছি কিভাবে এটা নিয়ে কাজ করা যায়। তবে আমরা এখন মূলত ফোকাস করছি দীর্ঘমেয়াদী পলিসিগুলো নিয়ে, কারণ এটা তো অ্যাডহক বেসিসে হয়তো আপনার পারফরমেন্স খারাপ হচ্ছে, পারফরমেন্স আবার ভালো হবে। তবে দীর্ঘমেয়াদে আমরা কি করতে পারি যাতে করে আমাদের দলটা দীর্ঘমেয়াদে ভালো হয়, আমাদের যাতে করে প্লেয়ারের লাইন আপ নিয়ে চিন্তায় না থাকতে হয়, আমাদের যাতে করে একজন প্লেয়ার চলে গেলে তার অভাব পূরণ করতে 2 4 5 বছর না লেগে যায়। আপনারা দেখবেন যে যারা ভালো ক্রিকেট খেলুড়ে দেশ আছে, বিভিন্ন দেশ যেমন ইন্ডিয়ার কথা যদি আমি বলি বা ইউকের কথা যদি বলি, তাদের কখনো মানে প্লেয়ারের অভাবটা বোধ হয় না। একজন গেলে আরেকজন আরও বেটার একজন চলে আসে। যেমন ভারতের এখন যদি ওপেনিং দেখেন যে সবাই ভাবতো যে বিরাট কোহলি আর রোহিত শর্মা যাওয়ার পরে কি হবে, এখন তো আরও বেটার আমার কাছে মনে হয় যে ইয়াংস্টার যারা এসছে। তো আমাদের ক্ষেত্রে এই চ্যানেলটা আমরা তৈরি করতে পারিনি যে প্লেয়াররা কীভাবে উঠে আসবে। এই জন্যই মূলত আমরা বিকেন্দ্রীকরণের দিকে ফোকাস করছি। বিসিবিও ডিসেন্ট্রালাইজেশনের জন্য আপনারা দেখেছেন বিভিন্ন জোনে মিনি বিসিবি করার উদ্যোগ গ্রহণ করেছে এবং আমরা ক্রিকেটে আশা করি যে এই উদ্যোগগুলো সফল হলে, এছাড়াও আমরা বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার সাথেও কথা বলছি, রেলওয়ে, সিটি কর্পোরেশন, তাদেরকেও স্পোর্টসে কীভাবে আনা যায়, তাদের একটা ক্লাব রান করার মতো তাদের বাজেট আছে, স্পোর্টস বাজেটও আছে ডেডিকেটেড, সেটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা নিয়েও আমরা কাজ করছি, যাতে করে ভবিষ্যতে আমাদের এমন না হয় যে আমরা প্লেয়ারই খুঁজে পাচ্ছি না বা আমরা হিমশিম খাচ্ছি কোনো একজন প্লেয়ার অবসরে গেলে তার জায়গাটা পূরণ করতে। তো এটা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটা পারফরমেন্সটা আমি মনে করি যে এটা হচ্ছে টিম অফ ফর্মে থাকতেই পারে, আবার অন ফর্মে চলে আসবে, এটা একটা স্বল্পমেয়াদী বিষয়, বাট দীর্ঘমেয়াদী আমরা পলিসিতে কাজ করতে বেশি আগ্রহী। এটা শুধু স্কোয়াশ না, এটা হচ্ছে আমাদের স্পোর্টসগুলোর মধ্য থেকেই আমাদেরকে দেখতে হবে যে কোনগুলো পিপলস গেম, কোনগুলো মানুষের মধ্যে আরও বেশি ছড়িয়ে দেওয়া যায় এবং মানুষকে খেলাধুলায় আগ্রহী করা যায়। এখন কারো হয়তো ফুটবল ক্রিকেট ভালো লাগে, কারো অন্য গেম ভালো লাগে, বা কারো এটা হচ্ছে পার্সোনাল প্রেফারেন্স থাকে। কেউ হয়তো স্কোয়াশ খেললে হয়তো স্কোয়াশে অভ্যস্ত হয়ে যেতে পারে। তো মূল উদ্দেশ্যটা থাকা উচিত যে যত বেশি মানুষকে পারা যায়, বিশেষ করে ইয়াংদেরকে স্পোর্টসে এনকারেজ করা, স্পোর্টসে অভ্যস্ত করে তোলা, যাতে করে মাদক থেকে শুরু করে আরও যেই ইল প্র্যাকটিসগুলো সোসাইটিতে আছে সেগুলো রিডিউস করে নিয়ে আসা যায়। তো এর মধ্যে আবার আরেকটা অ্যাসপেক্ট থাকে হচ্ছে ইন্টারন্যাশনালি কোন কোন খেলায় আমাদের আসলে সম্ভাবনা ভালো আছে, জেনেটিক্যালি আমাদের ভালো করার সম্ভাবনা আছে। আমাদের বোঝা যায় না প্লেয়ার দেখলেই, বা আমাদের ইয়েটা দেখা যায় যে আমরা আসলে কোন কোন খেলা ইন্টারন্যাশনালি বাংলাদেশের জন্য নাম বয়ে আনতে পারবে, অর্জন বয়ে আনতে পারবে, ওই খেলাগুলোতে ওইভাবে ফোকাস করা।